আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাপ উৎপাদী ও তাপহারী বিক্রিয়া নিয়ে। তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া। তাহলে আমরা এটা লিখি, তাপ উৎপাদী ও তাপহারী বিক্রিয়া। তো আমরা তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো আমি আমার আলোচনার শুরুতে আমি দুটি গ্রাফ আঁকবো। দুটি গ্রাফ এঁকে আমি তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া এই বিষয়টি বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, জাস্ট নর্মাল একটা গ্রাফ আঁকলাম। তো হচ্ছে এদিক দিয়ে আমি শক্তি দেখাচ্ছি, এটা হচ্ছে 20, 40, 60, তারপরে হচ্ছে ধরলাম আমরা 80। ওকে, আচ্ছা, এখানে এটা শক্তি, এই পাশে দিয়ে দিলাম আমরা শক্তি দিলাম। আর এখানে আমি দেখাচ্ছি হচ্ছে গিয়ে যে আমার এই যে 20 যে শক্তি ধরলাম আমরা, যে একটা বিক্রিয়ক আছে, সেই বিক্রিয়কের শক্তি হচ্ছে গিয়ে 10। বিক্রিয়কের শক্তি কত ধরলাম আমরা? 10। বিক্রিয়কের শক্তি হচ্ছে 20 বিক্রিয়কের শক্তি হচ্ছে 20। আর আমার একটি উৎপাদ আছে, সেই উৎপাদের শক্তি হচ্ছে গিয়ে মনে করলাম আমরা উৎপাদের শক্তি হচ্ছে 40। উৎপাদের শক্তি হচ্ছে 40। এই বিক্রিয়ক এবং উৎপাদের মাঝখানে একটা দেয়াল আছে। ধরো এই বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে একটি দেয়াল রয়েছে। এই বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে একটি দেয়াল রয়েছে। তো এই বিক্রিয়ককে আমরা উৎপাদে পরিণত করব, আবার উৎপাদকে আমরা এই বিক্রিয়ককে আমরা উৎপাদে পরিণত করব। এখন বিক্রিয়ককে যদি আমরা উৎপাদে পরিণত করতে চাই, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে এখানে বিক্রিয়কের শক্তি হচ্ছে 20, উৎপাদের শক্তি 40। তাহলে উৎপাদের শক্তি বেশি হয়ে গেছে, বিক্রিয়কের চেয়ে উৎপাদের শক্তি বেশি হবে। তাহলে একটা বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হতে চাইবে, অবশ্যই তার শক্তি বেশি হতে হবে, অর্থাৎ তাকে কী হবে, শক্তি বৃদ্ধি করতে হবে, তাই না? বিক্রিয়ক থেকে যদি উৎপাদে পরিণত হতে চায় তাহলে অবশ্যই তার শক্তি বৃদ্ধি করতে হবে বা শক্তি উৎপন্ন করতে হবে। কিন্তু আমরা একটা জিনিস জানি, সেটি হচ্ছে শক্তি কিন্তু উৎপন্ন বা ধ্বংস করা যায় না। শক্তির যে নিত্যতা সূত্র, সেখান থেকে আমরা জানি শক্তি উৎপন্ন বা ধ্বংস করা যায় না। তাহলে উৎপাদ কিভাবে শক্তি উৎপন্ন করতেছে বা উৎপাদের শক্তিটা কিভাবে বাড়তেছে? এই যে বিক্রিয়কটা এত উৎপাদে পরিণত হচ্ছে, তাই না? এই বিক্রিয়ক কিন্তু উৎপাদে পরিণত হচ্ছে। এই যে বিক্রিয়ক যে উৎপাদে পরিণত হচ্ছে, এই পরিণত হওয়ার পেছনে যে শক্তির প্রয়োজন, এই শক্তিটা সে কোথা থেকে পাচ্ছে? তার শক্তি ছিল 20, এখন শক্তিটা হয়ে গেছে যে 40। এখন এটা কিভাবে হয়েছে? এখন এই শক্তির বেশি হওয়ার পিছনে কারণটা হচ্ছে গিয়ে সে পরিবেশ থেকে শক্তি কি করেছে? গ্রহণ করেছে। উৎপাদ পরিবেশ থেকে শক্তি গ্রহণ করেছে। উৎপাদ পরিবেশ থেকে শক্তি গ্রহণ করেছে। পরিবেশ থেকে শক্তি গ্রহণ করেছে। এই যে বিক্রিয়ক যে আছে, এই বিক্রিয়ক পরিবেশ থেকে শক্তি গ্রহণ করে উৎপাদে পরিণত হয়েছে। এই যে আমি একটা কথা বলছিলাম, বিক্রিয়ক আর উৎপাদের মাঝে একটা দেয়াল আছে, তাই না? এই দেয়ালটা কখন সে অতিক্রম করছে? যখন বিক্রিয়ক কি করছে? পরিবেশ থেকে শক্তি গ্রহণ করছে, শক্তি গ্রহণ করে উৎপাদে পরিণত হয়েছে। বিক্রিয়ক পরিবেশ থেকে শক্তি গ্রহণ করে উৎপাদে পরিণত হয়েছে, তখনই কিন্তু তার শক্তি 40 হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে এই বিক্রিয়ার শক্তি কী করা হয়েছে? গ্রহণ করা হয়েছে। তাহলে এই বিক্রিয়া যেহেতু শক্তি গ্রহণ করা হয়েছে, তাহলে এই বিক্রিয়াটা কি? একটা তাপহারী বিক্রিয়া। যেহেতু এখানে শক্তি গ্রহণ করা হয়েছে, তাহলে এটাই হবে একটি তাপহারী বিক্রিয়া। যে বিক্রিয়ার শক্তি গ্রহণ করা হয় সেটা হয় তাপহারী বিক্রিয়া। যেহেতু এই বিক্রিয়ার শক্তি গ্রহণ করা হয়েছে, বিক্রিয়কের শক্তি ছিল 20, উৎপাদের শক্তি হয়েছে 40, তাহলে এখানে কি করা হয়েছে? শক্তি গ্রহণ করা হয়েছে। এই জন্য বিক্রিয়াটি হবে একটি তাপহারী বিক্রিয়া। আশা করি মনে হয় বিষয়টি বুঝতে পেরেছ। আচ্ছা, আমি আরেকটি গ্রাফ দেখাচ্ছি জাস্ট বোঝার জন্য, কিছু প্রাথমিক জ্ঞান অর্জন করার জন্য আর কি বলা। তো হচ্ছে আমি যে কথাটা এখন বলতে যাচ্ছি, মনে করো এখানে শক্তি হচ্ছে 20, শক্তি হচ্ছে 40, শক্তি হচ্ছে 60, শক্তি হচ্ছে 80। মনে করো বিক্রিয়কের শক্তি হচ্ছে গিয়ে বিক্রিয়কের শক্তি 40। এখন বিক্রিয়কের শক্তি হচ্ছে 40, এটা মনে করলাম বিক্রিয়কের শক্তি। এটা এগুলো যে শক্তি, এগুলো হচ্ছে কি তোমার শক্তি।
ধরলাম আমরা বিক্রিয়কের শক্তি 40, বিক্রিয়কটা আসলে কিসে পরিণত হবে একটা নির্দিষ্ট সময় পরে, বিক্রিয়কটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে উৎপাদে পরিণত হবে। তাহলে মনে করে যে উৎপাদ, এই উৎপাদের শক্তি হচ্ছে 20, এই যে উৎপাদ যে আছে উৎপাদের শক্তি 20, তাহলে বিক্রিয়ক যে উৎপাদে পরিণত হইল এই হওয়ার পিছনে সে কিন্তু শক্তি হারাইছে। বিক্রিয়ক যে উৎপাদে পরিণত হয়েছে এই উৎপাদে পরিণত হওয়ার পিছনে সে কিন্তু কী করেছে, শক্তি হারিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখানে পরিবেশ থেকে শক্তি গ্রহণ করছে, এখানে কি করছে, পরিবেশ থেকে শক্তি কি করছিল, সে গ্রহণ করেছিল। আর এখানে কি করছে, শক্তি সে ত্যাগ করছে, শক্তি সে কী করছে, হারিয়েছে। ঠিক আছে? তাহলে যেহেতু এই বিক্রিয়ায় কি হয়েছে, শক্তি হারানো হয়েছে, তাহলে এই বিক্রিয়াটিকে আমরা বলবো, এই বিক্রিয়াটিকে আমরা কি তাপ উৎপাদী বিক্রিয়া বলবো না তাপহারী বিক্রিয়া বলবো, এই প্রশ্নটা আমরা একটু পরে আসতেছি। তাহলে এই বিক্রিয়ায় বিক্রিয়ক কী করতেছে, শক্তি কী করতেছে, ত্যাগ করতেছে, শক্তি কী করতেছে, ত্যাগ করতেছে, ত্যাগ করে উৎপাদে পরিণত হচ্ছে। এখানে উৎপন্ন শক্তি সে কী করতে, ছেড়ে দিচ্ছে। এই উৎপাদ কী করতেছে, শক্তিটাকে ছেড়ে দিচ্ছে, উৎপাদ শক্তি ছেড়ে দিচ্ছে। এখানে উৎপাদ কী করছে, শক্তি সে ছেড়ে দিচ্ছে। আগের বিক্রিয়া কী করেছিল, উৎপাদ পরিবেশ থেকে শক্তি গ্রহণ করছিল, আর এখানে উৎপাদ কী করতেছে, পরিবেশের শক্তিটা ছেড়ে দিচ্ছে, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে সে কতটুকু শক্তি, মানে যদি শক্তি ছেড়ে দিচ্ছে পরিবেশে, তাহলে আলটিমেটলি সে শক্তি উৎপন্ন করতেছে, তাহলে সে কতটুকু উৎপন্ন করছে শক্তি। হ্যাঁ, এই যে এখানে সে কতটুকু শক্তি উৎপন্ন করেছে, সে শক্তি ত্যাগ করতেছে বা শক্তি ছেড়ে দিচ্ছে, তাহলে সে কতটুকু শক্তি ত্যাগ করতেছে বা এই শক্তির পরিমাণটা কি, এই শক্তির পরিমাণটা আমরা এনথালপির মাধ্যমে বের করতে পারি। কিসের মাধ্যমে বের করতে পারি, এনথালপির মাধ্যমে। এনথালপির মাধ্যমে আমরা এটা বের করতে পারি, এনথালপির মাধ্যমে, মানে এনথালপি অর্থাৎ আমরা ডেল এস এর মাধ্যমে বের করতে পারি, ডেল এইচ এর মাধ্যমে আমরা বের করতে পারি একটা বিক্রিয়ায় কতটুকু শক্তি উৎপন্ন হয়েছে বা একটা বিক্রিয়ায় কতটুকু শক্তি কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। ঠিক আছে? তো ডেল এইচ মানে হচ্ছে উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, এটা হচ্ছে আমাদের ডেল এইচ, উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়ক। তাহলে আমরা বলতে পারি এনথালপি অর্থাৎ ডেল এইচ মানে এই বিক্রিয়া কতটুকু শক্তি উৎপন্ন হয়েছে বা এই বিক্রিয়া কতটুকু শক্তি পরিবেশ থেকে গ্রহণ করা হয়েছে, সেই শক্তির পরিবর্তনটা যদি আমরা বের করতে চাই সেটা আমরা এনথালপির মাধ্যমে বের করতে পারি। এটা মানে হচ্ছে ডেল এইচ ইকুয়ালস টু উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। আশা করি মনে হয় বিষয়টি বুঝতে পেরেছ। আমরা এই বিক্রিয়াটি, এই যে গ্রাফটি যে দেখালাম, এখানে কিন্তু তাপশক্তি উৎপন্ন হয়েছে। কেন তাপশক্তি উৎপন্ন হয়েছে? বিক্রিয়ক তাপশক্তিটাকে পরিবেশে ছেড়ে দিয়েছে। পরিবেশে কি করে ছেড়ে দিয়েছে, সো এই বিক্রিয়ায় তাপশক্তি কি হয়েছে, উৎপন্ন হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে? এই বিক্রিয়াটি হচ্ছে একটি তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে একটা তো তাপ উৎপাদী বিক্রিয়া পেলাম, একটা তাপহারী বিক্রিয়া পেলাম, একটা পেলাম আমরা তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা পেলাম হচ্ছে কি আমরা তাপহারী বিক্রিয়া। তাহলে এই তাপ উৎপাদী বিক্রিয়া এবং এই তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি ডেল এইচ এর পরিমাণটা বের করতে চাই, আমরা যদি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই তাপহারী যে বিক্রিয়াটি রয়েছে, এই তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি ডেল এইচ এর মানটা যদি বের করতে চাই, কীভাবে বের করতে পারি? ধরলাম আমরা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ধরলাম আমরা ডেল এইচ এর মানটা বের করবো। তাহলে ডেল এইচ এর মান কত হবে? আমরা বলছিলাম ডেল এইচ মানে হচ্ছে উৎপাদের ডেল এইচ মানে হচ্ছে কি, উৎপাদের শক্তি বিয়োগ বিক্রিয়কের শক্তি। তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের উৎপাদের শক্তি কত ছিল? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের উৎপাদের শক্তি কত ছিল? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের উৎপাদের শক্তি ছিল হচ্ছে গিয়ে কত, 40, তাই না?
আচ্ছা, আর বিক্রিয়কের শক্তি কত ছিল? 20। তাহলে ডেল এস এর মান কত পাচ্ছি আমরা এখান থেকে? +20 জুল। ঠিক আছে, এখন আমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে চাই, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে কি হয় যদি একটু লক্ষ্য করি। আচ্ছা, তাপ উৎপাদী যে বিক্রিয়া আছে, এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি ডেল এসটা বের করতে চাই, দেখো একটু আগে যে গ্রাফগুলো অঙ্কন করেছিলাম সেখানে দেখো উৎপাদের শক্তি কত, সেখানে উৎপাদের শক্তি কিন্তু 20 জুল আর বিক্রিয়কের শক্তি হচ্ছে 40। তাহলে ডেল এস এর মান আসতেছে -20। ঠিক আছে। আচ্ছা, কখনো যদি আমরা প্লাস দেখি, এই প্লাস বলতে আমরা বুঝবো যদি কখনো বলে যে ডেল এস এর মান +20, তাহলে তোমাকে বুঝতে হবে বিক্রিয়াটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। বিক্রিয়াটি কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। আর ডেল এস এর মান যদি মাইনাস হয় কখনো, তাহলে বুঝতে হবে বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এস এর মান প্লাস হলে তাপহারী বিক্রিয়া, আর ডেল এস এর মান মাইনাস হলে তাপ উৎপাদী বিক্রিয়া। হ্যাঁ, মানে হচ্ছে এই বিক্রিয়া তাপ শক্তি উৎপন্ন হয়েছে। আর এই যে বিক্রিয়াটি আছে ডেল এস এর মান যেখানে প্লাস হয়েছে, এই বিক্রিয়া কিন্তু তাপ শক্তি শোষিত হয়েছে, পরিবেশ থেকে তাপ শক্তি শোষিত হয়েছে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, কখনো যদি এরকম যদি কখনো বলে যে ডেল এস এর মান 0 আসছে, ডেল এস ইকুয়ালস টু 0, তাহলে কি বুঝবা? ডেল এস ইকুয়ালস টু যদি 0 বলে, কখনো বললো ডেল এস ইকুয়ালস টু 0, তাহলে বুঝতে হবে এই বিক্রিয়ায় তাপ শক্তির কোনো পরিবর্তন হয় না। ডেল এস ইকুয়ালস টু 0 বললে আমরা কি বুঝবো? এখানে তাপ শক্তির কোনো পরিবর্তন হয় নাই। এখানে তাপ শক্তির কোনো পরিবর্তন হয় নাই। তাপ শক্তির কোনো পরিবর্তন হয়নি। তাপ শক্তির কোনো পরিবর্তন হয়নি, এটা বুঝতে হবে। অর্থাৎ এখানে কোনো বিক্রিয়াই সংঘটিত হয়নি। অর্থাৎ এখানে কোনো বিক্রিয়া সংঘটিত হয়নি। এখানে কোনো বিক্রিয়া কি হয়নি? সংঘটিত হয়নি। এখানে কোনো বিক্রিয়া সংঘটিত হয়নি। ডেল এস এর মান 0 বললে বুঝবো কোনো কি হয় নাই? তাপশক্তির কোনো পরিবর্তন হয়নি। তাপশক্তির কোনো কি হয়নি? পরিবর্তন হয়নি। যে ডেল এস এর 0 বলে, তাহলে বুঝতে হবে যে বিক্রিয়া তাপশক্তির কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এখানে বিক্রিয়া সংঘটিত হয়নি। ঠিক আছে, ডেল এস এর মান 0 বললে আমরা বুঝবো এখানে তাপশক্তির কোনো পরিবর্তন হয়নি এবং বিক্রিয়া কোনো সংঘটিত হয়নি। আচ্ছা, তাহলে তাপের কেন পরিবর্তন হচ্ছে? একটা কোশ্চেন জাগতে পারে মনের ভিতর। ডেল এস মানে বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তনটা আমরা বুঝে থাকি, তাই না? তাপ শক্তির পরিবর্তনটা কেন হচ্ছে, তার কাহিনীটা কি, এদের পেছনে ঘটনাটা কি, যদি আমরা একটু জানতে চাই। হ্যাঁ, যে তাপের পরিবর্তনটা কেন হচ্ছে, তাপের পরিবর্তন কেন হচ্ছে? তাপের পরিবর্তন কেন হচ্ছে? একটা কোশ্চেন জাগতে পারে না যে এখানে তাপের পরিবর্তনটা কেন হচ্ছে, এর পেছনে কারণটা কি, কেনই বা তাপ শক্তির পরিবর্তনটা হচ্ছে। আমি যদি একটা বিক্রিয়া দেখাই বোঝানোর সুবিধার্থে, যেমন এ বি একটা যৌগ, এ আর বি হচ্ছে একটা যৌগ, এ আর বি হচ্ছে একটা যৌগ। এই যৌগের মধ্যে, এই যৌগ যদি অন্য একটা মৌল, মনে করে সি একটা মৌল, এর সাথে যদি বিক্রিয়া করে, এ বি একটা যৌগ, এটা একটা যৌগ আমি বলতেছি, এটা সির সাথে মনে করে বিক্রিয়া করতেছে, সি মৌলর সাথে, বা সি অন্য একটা যৌগ ধরো, তার সাথে বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে কি তৈরি করলো? এ তৈরি করলো, আর বিসি নামক একটা যৌগ তৈরি করলো। এ আর বিসি নামক একটা কি করলো? যৌগ তৈরি করলো। তাহলে আমার কিন্তু ছিল হচ্ছে এ বি একটা যৌগ ছিল, এখন কিন্তু হয়ে গেছে কি, এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে কি বি আর সি মিলে বিসি নামক একটা যৌগ তৈরি করে ফেলছে। বি আর সি মিলে বিসি নামক একটা যৌগ তৈরি করে ফেলছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে এখানে এ আর বি কিন্তু একটা বন্ধন ছিল, তাই না? এখানে কি ছিল? একটা বন্ধন কিন্তু বিদ্যমান ছিল, তাই না? এ আর বির মধ্যে একটা বন্ধন বিদ্যমান ছিল, কিন্তু এই বন্ধনটি কিন্তু ভেঙে গেছে। এই বন্ধনটি ভেঙে কি বন্ধন তৈরি হয়েছে? এখানে নতুন একটা বন্ধন তৈরি হয়েছে। বন্ধনটার নাম কি? বিসি বন্ধন তৈরি হয়েছে। এবি বন্ধন ভেঙে বিসি বন্ধন তৈরি হয়েছে। তাহলে এটা কি এমনি এমনি হয়েছে? না, এটা এমনি এমনি হয়নি। এটার পিছনে কিছু কারণ আছে। কারণটা হচ্ছে গিয়ে এখানে তাপ শক্তি দেওয়া লাগছে, অর্থাৎ শক্তি পরিবর্তন করতে হয়েছে। শক্তি পরিবর্তনের ফলেই কিন্তু এই বন্ধনটি ভাঙছে। অর্থাৎ আমরা বলতে পারি বন্ধন, এই যে বন্ধনটা এ আর বি, এটা যে ভাঙছে, ভাঙ্গায় তো বি আর সি তৈরি হয়েছে, তাই না? তাহলে এই যে বি আর সি যে তৈরি হয়েছে, এটা তো ঘটছে। তাহলে এখানে ভাঙছে, এ আর বি কী হয়েছে?
এ আর বি হচ্ছে ভাঙছে, এখানে ভাঙা হয়েছে, আর এখানে কি হয়েছে, গড়া হয়েছে, তাই না? এখানে ভাঙা আর গড়া হয়েছে। তাহলে এ আর বি ভাঙছে, বি আর সি কী হয়েছে, ঘুরছে। তাহলে আমরা দুইটা সিদ্ধান্তে আসতে পারি যে বন্ধন, এই যেটা ভাঙছে এটা কেমনে ভাঙছে, না এটা ভাঙার জন্য শক্তি প্রয়োগ করতে হয়েছে। তাহলে আমরা বলতে পারি বন্ধন ভাঙার জন্য কি লাগে, শক্তি লাগে, অর্থাৎ তাপ দেওয়া লাগে। তাহলে দেখো বন্ধন ভাঙার জন্য তাপ দেওয়া লাগে। কি দেওয়া লাগে, তাপ দেওয়া লাগে। তাপ দিলে বন্ধন ভাঙে, তাপ দেয়া লাগে। বন্ধন ভাঙার জন্য তাপ দেওয়া লাগে। যেমন এ আর বি তুমি ভাঙছো, এ আর বি যে তুমি বন্ধনটা ভাঙছো, এ আর বি যে বন্ধনটা ভাঙছো, এটা ভাঙার জন্য তোমাকে তাপ দেওয়া লাগছে। আবার তুমি যে বি আর সি বন্ধনটা গড়ছো, এই বন্ধনটা গড়ার ফলে তাপ শক্তি উৎপন্ন হয়েছে। এই যে বি আর সি যে বন্ধনটা তুমি ঘটছো, তাই না, এটা তৈরি করছো, তাই না? তাহলে আমরা বলতে পারি বন্ধন ঘরার জন্য কি দেওয়া লাগে, বন্ধন ঘরার সময় কি হয়, মানে অটোমেটিক্যালি এখানে তাপ শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ তাপ উৎপন্ন হয়। তাহলে বন্ধন ভাঙার জন্য কি হয়, তাপ উৎপন্ন হয়। বা বন্ধন ভাঙার জন্য তাপ দেওয়া লাগে, বাইরে থেকে তাপ দিতে হবে। বিআরসিকে তুমি যদি ভাঙতে চাও তাহলে বাইরে থেকে তোমাকে তাপ শক্তি প্রয়োগ করতে হবে। আর বিআরসি যে গড়ছে, বিআরসি যে তৈরি হয়েছে, এই তৈরি হওয়ার জন্য কি হয়েছে, তাপ শক্তি উৎপন্ন হয়েছে। এই জন্য আমরা বলছি এ বি বন্ধন ভাঙার জন্য তাপ দেওয়া লাগে, বিআরসি বন্ধন গড়ার জন্য তাপ উৎপন্ন হয়। ক্লিয়ার? আশা করি মনে হয় বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে আমরা বলতে পারি যে এই সিদ্ধান্ত থেকে আমরা আসতে পারি যে বন্ধন ভাঙার শক্তি যে আছে, এই বন্ধন ভাঙার শক্তিটা যদি বন্ধন ঘরার শক্তির থেকে বড় হয়, বন্ধন ভাঙার যে শক্তি এইটার পরিমাণটা যদি বন্ধন ঘরার শক্তির চেয়ে যদি বেশি হয়, বন্ধন ঘরার শক্তির থেকে যদি বেশি হয়, তাহলে কি হবে, কোন ধরনের বিক্রিয়া হবে বলতে পারবা? বন্ধন ভাঙার শক্তি, একটা বন্ধনটাকে তুমি যদি ভাঙতে চাও, এই বন্ধনটা ভাঙার জন্য যে পরিমাণ তোমাকে শক্তি প্রয়োগ করতে হবে, হ্যাঁ, তার পরিমাণটা যদি বন্ধন ঘরার শক্তির থেকে যদি বেশি হয়, দ্যাট মিনস তোমার হচ্ছে এ আর বি যে আছে, এ আর বি এই বন্ধনটা ভাঙার জন্য তোমাকে যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয় বি আর সি বন্ধনটা গড়ার জন্য, তাতে যদি বেশি পরিমাণ শক্তি লাগে। এ আর বি বন্ধনটা ভাঙার জন্য মনে করো তোমার শক্তি যদি 50 জুল যদি লাগে, কথার কথা 50 জুল শক্তি যদি লাগে, আর বি আর সি বন্ধন গড়ার জন্য তোমার যদি 40 জুল শক্তি যদি লাগে, হ্যাঁ, তাহলে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী বিক্রিয়া হবে নাকি তাপহারী বিক্রিয়াটি হবে? বলতেছে তারা বিক্রিয়াটি হবে তাপহারী বিক্রিয়া। বিক্রিয়াটি কি হবে? তাপহারী বিক্রিয়া হবে। ঠিক আছে, বিক্রিয়াটি কীরকম হবে? তাপহারী বিক্রিয়া হবে। যদি কখনো বন্ধন ভাঙার শক্তি বন্ধন ঘরার শক্তির থেকে যদি বড় হয়, তাহলে কি হবে? বিক্রিয়াটি হবে তাপহারী বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম যে বন্ধন ভাঙার শক্তি যদি বন্ধন গড়ার শক্তি থেকে যদি বড় হয়, তাহলে বিক্রিয়াটি হবে তাপহারী বিক্রিয়া। যেমন আমাদের এ বি যে বন্ধনটি রয়েছিল বিক্রিয়ার ক্ষেত্রে, সেই বন্ধনটি যদি আমরা ভাঙতে চাই, এই বন্ধনটি ভাঙার ক্ষেত্রে আমাদের 550 জুল, দ্যাট মিন্স 50 জুল পরিমাণ আমাদের শক্তি লাগে। কিন্তু বিসি বন্ধনটি যদি আমরা গড়তে চাই, এক্ষেত্রে আমাদের 40 জুল পরিমাণ শক্তি লাগে। কত জুল? 40 জুল পরিমাণ। তাহলে আমরা দেখতেছি বন্ধন ভাঙার ক্ষেত্রে আমাদের বেশি পরিমাণ শক্তি লাগতেছে, আর বন্ধন গড়ার ক্ষেত্রে আমাদের কম পরিমাণ শক্তি লাগতেছে। দ্যাট মিন্স বন্ধন ভাঙার শক্তি বন্ধন ঘরার শক্তির চেয়ে কি বেশি। সো বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া, যেহেতু এখানে বন্ধন ভাঙার শক্তি বন্ধন গড়ার শক্তির চেয়ে কি বড়, যার কারণে এটি হচ্ছে একটি তাপহারী বিক্রিয়া। আচ্ছা, এখন আমরা যদি বলি যে বন্ধন ভাঙার শক্তি লেস দেন বন্ধন গড়ার শক্তি, বন্ধন ঘরার শক্তি, যদি বন্ধন ভাঙার শক্তি যদি বন্ধন ঘরার শক্তির থেকে যদি ছোট হয়, তাহলে বিক্রিয়াটি হবে তাপ উৎপাদী বিক্রিয়া। বিক্রিয়াটি কী হবে? তাপ উৎপাদী বিক্রিয়া হবে। বিক্রিয়াটি হবে তাপ উৎপাদী বিক্রিয়া।
আচ্ছা, তাহলে বন্ধন ভাঙার শক্তি, বন্ধন গড়ার শক্তিটা কী হবে? যদি ছোট হয় তাহলে হবে বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। যেমন বন্ধন ভাঙার ক্ষেত্রে শক্তির পরিমাণ যদি 40 জুল লাগে, আর বন্ধন গড়ার ক্ষেত্রে শক্তির পরিমাণ যদি 50 জুল লাগে। বন্ধন ভাঙার ক্ষেত্রে শক্তি লাগতেছে 40 জুল, আর বন্ধন গড়ার ক্ষেত্রে শক্তি যদি লাগে 50 জুল, দেখা যাচ্ছে যে বন্ধন গড়ার শক্তিটা বেশি লাগতেছে, এই জন্য বিক্রিয়াটি হবে তাপ উৎপাদী বিক্রিয়া। বিক্রিয়াটি কী হবে? তাপ উৎপাদী বিক্রিয়া। আমাদের কয়েকটি বিষয় একটু মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে ডেল এইচ এর পরিমাণ যদি ডেল এইচ এর মানটা যদি প্লাস হয়, মানে ডেল এইচ এর মানটা যদি প্লাস কোনো সংখ্যা হয়, তাহলে বুঝতে হবে বিক্রিয়াটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। বিক্রিয়াটি কি? তাপহারী বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়ায় কি হয়েছে? তাপ শক্তি শোষিত হয়েছে। সো এটা একটি তাপহারী বিক্রিয়া। যদি ডেল এস এর মান যদি মাইনাস হয়, অর্থাৎ মনে করো -10, -5, -8 এরকম যদি হয়, অর্থাৎ মাইনাসযুক্ত কোনো সংখ্যা যদি হয়, তাহলে বিক্রিয়াটি হবে তাপ উৎপাদী বিক্রিয়া। বিক্রিয়াটি কী হবে? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া কিন্তু অলরেডি ভালো করে বুঝতে পারলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ডেল এস এর মানটা কীভাবে বের করতে পারি, তাই না? ডেল এস এর মানটা কীভাবে বের করতে পারি, এই জন্য সহজ একটা টেকনিক আছে। আমরা অনেক সময় ডেল এস এর সূত্রটা ভুলে যাই, তো এটাকে আমরা যাতে মনে রাখতে পারি, এই জন্য একটা সহজ টেকনিক আছে। ডেল এস ইকুয়ালস টু হচ্ছে ভাগ। ডেল এস ইকুয়ালস টু ভাগ। ডেল এস ইকুয়ালস টু কি? ভাগ। ভাগ। এখন ভাগ মানে কি? ভাগ মানে কি? ভয়ে আকার গ ভাগ। ভাগ মানে হচ্ছে ভাঙা। এই ভতে হচ্ছে ভাঙা, এই ভতে হচ্ছে ভাঙা, গতে হচ্ছে গড়া। ভতে হচ্ছে ভাঙা, গতে হচ্ছে ঘড়া। তাহলে ভাঙা মাইনাস গড়া, দ্যাট মিনস হচ্ছে গিয়ে, মানে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন তৈরি করতে, দ্যাট মিনস বন্ধন ঘটতে প্রয়োজনীয় শক্তি। ডেল এস ইকুয়ালস টু ভাগ বতে, মানে আমি এখানে বলেছি ভাঙা, বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন ঘটতে প্রয়োজনীয় শক্তি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টি বুঝতে পারলাম, সেটি হচ্ছে যে বন্ধন ভাঙার জন্য শক্তি দিতে হয়। তাহলে একটু লিখে রাখো, বন্ধন ভাঙার জন্য শক্তি দিতে হয়। বন্ধন ভাঙার জন্য শক্তি দিতে হয়। আর বন্ধন গড়ার জন্য মানে বন্ধন গড়ার সময় শক্তি উৎপন্ন হয়। বন্ধন ভাঙার জন্য শক্তি দিতে হয়, মানে শক্তি প্রয়োগ করতে হবে বাইরে থেকে। আর বন্ধন যখন গড়বে বা বন্ধন যখন তৈরি হবে, তখন শক্তি উৎপন্ন হবে। তাহলে বন্ধন গড়ার সময় শক্তি উৎপন্ন হয়। বন্ধন ভাঙার সময় শক্তি দিতে হয়, আর বন্ধন গড়ার সময় শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এই দুইটা বিষয় আমাদের একটু মাথার মধ্যে ভালো করে রাখতে হবে, তাহলে হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব হচ্ছে বন্ধন শক্তি নিয়ে। বন্ধন শক্তি, আমরা এখন কয়েকটি বন্ধন শক্তি জানবো এবং এগুলো মুখস্থ রাখতে হবে। মুখস্থ যদি রাখতে পারি, তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে, সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। যেমন হাইড্রোজেন বন্ধন শক্তির মানটা আমাদের মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে 436 কিলোজুল। কার্বন যে বন্ধন, তার বন্ধন শক্তির মান হচ্ছে 338 কিলোজুল। কার্বন ক্লোরিন বন্ধন শক্তির মান 346 কিলোজুল। কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তির মান হচ্ছে 413 কিলোজুল। কার্বন অক্সিজেন বন্ধন শক্তির মান হচ্ছে 743 কিলোজুল।
অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তির মান হচ্ছে 496 কিলোজুল। হাইড্রোজেন ক্লোরিন বন্ধন শক্তির মান হচ্ছে 432 কিলোজুল। অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তির মান হচ্ছে 463 কিলোজুল। কার্বন কার্বন বন্ধন শক্তির মান হচ্ছে 612 কিলোজুল। আচ্ছা, এখন বন্ধন শক্তি বলতে আমরা বুঝতেছি যে হাইড্রোজেন হাইড্রোজেন এই বন্ধনটাকে যদি তুমি ভাঙতে চাও, হাইড্রোজেনের ভেতরকার যে বন্ধন সেটাকে যদি তুমি ভাঙতে চাও, তাহলে 436 কিলোজুল তাপশক্তি তোমাকে প্রয়োগ করতে হবে। ঠিক আছে। আবার এই বন্ধন শক্তি বলতে আমি বুঝতেছি যে হাইড্রোজেন বন্ধন যদি তুমি উৎপন্ন করতে চাও, হাইড্রোজেন বন্ধন যখন তৈরি হওয়ার সময় এত মানে হচ্ছে 436 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হবে। আমি এখানে এটা বুঝতেছি কার্বন যে বন্ধন, এটাকে যদি আমি ভাঙতে চাই তাহলে আমাকে 338 কিলোজুল তাপশক্তি প্রয়োগ করতে হবে। এটা দ্বারা আমি এটাও বুঝতেছি যে কার্বন যখন বন্ধন তৈরি হবে, যখন বন্ধনটা গড়বে, তখন 338 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হবে। ভাঙার জন্য এত পরিমাণ তাপশক্তি প্রয়োগ করতে হবে, যখন কার্বন বন্ধন যখন তৈরি হবে তখন এত কিলোজুল তাপশক্তি উৎপন্ন হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো আমরা বুঝতে পারলাম। এখন আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে চাই, যেমন হাইড্রোজেন হাফ অক্সিজেন, এই বিক্রিয়ায় আমাদের তৈরি হবে হচ্ছে গিয়ে পানি তৈরি হবে, H2O তৈরি হবে। ঠিক আছে। হাইড্রোজেন 1 মোল হাইড্রোজেন এবং হাফ মোল অক্সিজেন একসাথে বিক্রিয়া করে পানি তৈরি করলো। বলতেছে এই বিক্রিয়ার ডেল এইচ এর মান কত? তোমাকে এই বিক্রিয়ার ডেল এইচ এর মানটা বের করতে বলা হয়েছে। তাহলে এই বিক্রিয়ার ডেল এইচ এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? এই বিক্রিয়ার ডেল এইচ এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে। এখানে হাইড্রোজেন লিখছি আমরা, তাই না? হাইড্রোজেনের একটা অণু লিখছি, হাইড্রোজেন গ্যাসের একটা আমরা অণু লিখেছি। যেহেতু হাইড্রোজেন গ্যাসের একটা আমরা অণু লিখেছি, তাহলে এখানে অবশ্যই হাইড্রোজেন বন্ধন আছে। দুইটা হাইড্রোজেনের মধ্যে কি হাইড্রোজেন বন্ধন আছে, তাই না? আচ্ছা, প্লাস হাফ অক্সিজেন কয়টা আছে? এখানে দুইটা অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন বন্ধন, তাই না? অক্সিজেন বন্ধন। আর পানির অণুর গঠন কিন্তু আমরা সবাই জানি যে অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন কি হয়? যুক্ত হয়, তাই না? আচ্ছা, তাহলে এই যে আমি লিখলাম দুইটা হাইড্রোজেন, যে আমি লিখলাম, তাহলে আমি যে হাইড্রোজেন যে বন্ধনটা লিখলাম, এই বন্ধন শক্তির মান কত? এই বন্ধন শক্তির মান হচ্ছে গিয়ে 436 কিলোজুল, তাই না? 436 কিলোজুল বন্ধন শক্তির মান। দ্যাট মিনস এই হাইড্রোজেন বন্ধন শক্তিটা যদি, এই বন্ধনটা যদি আমি ভাঙতে চাই, হাইড্রোজেন বন্ধনটা যদি আমি ভাঙতে চাই, তাহলে আমাকে 436 কিলোজুল তাপশক্তি প্রয়োগ করতে হবে। ঠিক আছে। 436 কিলোজুল তাপশক্তি আমাকে প্রয়োগ করতে হবে। আমি যদি এই অক্সিজেন বন্ধনটা যদি আমি ভাঙতে চাই, তাহলে আমাকে কিন্তু 496 কিলোজুল তাপশক্তি প্রয়োগ করতে হবে। 496 কিলোজুল তাপশক্তি যদি আমি প্রয়োগ করি, তাহলে অক্সিজেন বন্ধন শক্তিটা ভেঙে যাবে। কিন্তু এখানে মজার বিষয়টা হচ্ছে, এখানে অক্সিজেন কিন্তু হাফ মোল আছে। অক্সিজেন কতটুকু আছে? হাফ মোল, তাই না? তাহলে এখানে আমার অক্সিজেন বন্ধন শক্তি হচ্ছে 496, তাহলে 496 ভাগ 2, 496 ভাগ 2, যেহেতু আমার হাফ মোল আছে, 1 মোলের ক্ষেত্রে আমি 496 নিব, ভালো কথা। কিন্তু আমাকে তো হাফ মোল দিয়েছে, যেহেতু আমাকে এখানে হাফ মোল দিয়েছে, সো আমার কি করতে হবে? 496কে আমি 2 দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু বন্ধন ভাঙার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় শক্তির পরিমাণটা বের করতেছি। কিন্তু এখানে আমার তৈরি হয়েছে কি? এখানে তৈরি হয়েছে পানি। দ্যাট মিনস আমার হাইড্রোজেন অক্সিজেন বন্ধন একটা, আবার মানে হাইড্রোজেন অক্সিজেন বন্ধন, তাই না? বা আমরা এরকম করেও বলতে পারি যে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন। এখানে দুইটা অক্সিজেন হাইড্রোজেন বন্ধন, এই যে একটা অক্সিজেন হাইড্রোজেন বন্ধন। তাহলে এখানে হচ্ছে যে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন কয়টা? এই যে একটা, আবার কি এই যে একটা। অক্সিজেন হাইড্রোজেন বন্ধন এই যে একটা, অক্সিজেন হাইড্রোজেন বন্ধন এই যে একটা। কয়টা অক্সিজেন হাইড্রোজেন বন্ধন? দুইটা হচ্ছে আমার অক্সিজেন হাইড্রোজেন বন্ধন। তাহলে বাম পাশের ঘটনা হচ্ছে বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, ডান পাশে তাহলে বন্ধন ভাঙার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়, সেই শক্তির পরিমাণটা যদি আমরা নির্ণয় করি, যে ভাঙার জন্য শোষিত শক্তি, ভাঙার জন্য শোষিত শক্তি
কতটুকু হবে ভাঙার জন্য শোষিত শক্তি? ভাঙার জন্য শোষিত শক্তি হবে যেমন হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি কত? 436, তাহলে 436 প্লাস যেহেতু হাফ মোল অক্সিজেন, তাহলে অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তির মান কত? অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তির মান হচ্ছে 496। অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তির মান 496। এখানে অক্সিজেনের পরিমাণ কতটুকু? হাফ মোল অক্সিজেন, তাই না? বন্ধনটা কতটুকু হবে? হাফ মোল হবে। অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তির পরিমাণ 496, ঠিক আছে, কিন্তু এখানে অক্সিজেন কতটুকু? হাফ মোল অক্সিজেন, তাই না? আমরা বন্ধন শক্তিটা মূলত হিসাব করি 1 মোলের ক্ষেত্রে। 1 মোলের ক্ষেত্রে আমরা বন্ধন শক্তিটা হিসাব করে থাকি। তাহলে আমরা বলতে পারি 496 ভাগ 2, ঠিক আছে? এটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে আমাদের আসবে 484 কিলো জুল। তাহলে বন্ধন ভাঙার জন্য আমাকে 484 কিলো জুল পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। এখন বন্ধন গঠনের জন্য, তাহলে আমি যদি বলি বন্ধন গঠনের জন্য, বন্ধন গঠনের জন্য বিমুক্ত শক্তি কতটুকু? বিমুক্ত শক্তি কতটুকু বন্ধন ভাঙার জন্য? বিমুক্ত শক্তি কতটুকু? দেখো এখানে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তি, অক্সিজেন হাইড্রোজেন বন্ধন কয়টা? অক্সিজেন হাইড্রোজেন বন্ধন হচ্ছে 2টা, তাহলে 2 × 463, দ্যাট মিন 926 কিলো জুল, 926 কিলো জুল। তাহলে ডেল এস এর পরিমাণটা কত দাঁড়াচ্ছে আমাদের? সুতরাং ডেল এস এর পরিমাণটা দাঁড়াবে ডেল এস ইকুয়ালস টু বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি। বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি কত? 484। বন্ধন গড়ার জন্য প্রয়োজনীয় শক্তি 926। দ্যাট মিনস আমাদের ডেল এস এর মান আসতেছে, আমরা যদি এখানে হিসাব করি, মান আসতেছে -142 কিলো জুল। তাহলে এখানে ডেল এস এর মান কিন্তু মাইনাস এসেছে, এটা দ্বারা আমরা বুঝতেছি যে বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমরা বলতে পারি, তাহলে ডেল এস এর মান কত আসতেছে? -142 কিলো জুল। এটা দ্বারা আমরা বুঝতেছি যে বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। যেহেতু ডেল এস এর মান মাইনাস হয়েছে, সেহেতু বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। ক্লিয়ার? এখন আমরা আরেকটি বিক্রিয়া নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সেটি হচ্ছে মিথেন। যেমন মিথেন যখন ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া করে, তখন কিন্তু হচ্ছে গিয়ে CH3Cl মিথাইল ক্লোরাইড প্লাস HCl উৎপন্ন করে। আমি যদি বলি এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান কত? এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান কত এটা যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটাকে কিভাবে বের করতে পারি? এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ডেল এইচ এর মানটাকে কিভাবে বের করতে পারি, লক্ষ্য করো। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে এটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি, যেমন মিথেন হচ্ছে 4টা হাইড্রোজেন, এই যে 4টা হাইড্রোজেন প্লাস হচ্ছে ক্লোরিন একসাথে বিক্রিয়া করলো, করে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করলো, মিথাইল ক্লোরাইড উৎপন্ন করলো, প্লাস হচ্ছে HCl হাইড্রোজেন ক্লোরিন। আচ্ছা, তো আমি একটা জিনিস লক্ষ্য করি, এই বিক্রিয়া দেখো, এই বিক্রিয়ায় 3টা কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে। এই বিক্রিয়ায় 3টা কার্বন হাইড্রোজেন বন্ধন কিন্তু ভেঙেছে। এই বিক্রিয়ায় 3টা কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙেছে। এখানে কিন্তু সেই 3টা কার্বন হাইড্রোজেন বন্ধনই কিন্তু আবার কি হয়েছে? উৎপন্ন হয়েছে বা গঠন হয়েছে। সো এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কার্বন হাইড্রোজেনের যে বন্ধন শক্তি, হ্যাঁ, এখানেও কিন্তু কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি পরিমাণ সমান হবে, তাই না? কেন সমান হবে? কারণ এখানে কিন্তু 3টা কার্বন হাইড্রোজেন বন্ধন রয়েছে, এখানেও কিন্তু 3টা কার্বন হাইড্রোজেন বন্ধন রয়েছে। আর এখানে কিন্তু হচ্ছে কার্বন হাইড্রোজেনের 3টা বন্ধন এখানে ভেঙেছে, এখানে কার্বন হাইড্রোজেনের 3টা বন্ধন এখানে কি হয়েছে? ভেঙেছে, আর এখানে 3টা বন্ধন উৎপন্ন হয়েছে। আর এখানে হচ্ছে ক্লোরিন একটা বন্ধন ভেঙেছে, আর এখানে কিন্তু উৎপন্ন হয়েছে কার্বন ক্লোরিন একটা বন্ধন উৎপন্ন হয়েছে, আর কার্বন হাইড্রোজেন একটা বন্ধন উৎপন্ন হয়েছে। আমরা যদি লক্ষ্য করি ভাঙনে প্রয়োজনীয় শক্তি, বন্ধন ভাঙনে প্রয়োজনীয় শক্তি, বন্ধন ভাঙনে প্রয়োজনীয় শক্তি, বন্ধন ভাঙনে প্রয়োজনীয় শক্তির পরিমাণ যদি আমরা বের করতে চাই, দেখো এখানেও কিন্তু আমার 3টা
ভাঙছে আর এখানে আমার 3টা উৎপন্ন হয়েছে। সো আমি এটাকে আর হিসাবে নিলাম না। কার্বন হাইড্রোজেন যেহেতু এখানে 3টা ভাঙছে আর এখানে 3টা উৎপন্ন হয়েছে, সো এটাকে আমি আর হিসাবে নিলাম না। তাহলে এখানে আমার আমি যদি বলি তাহলে এই যে কার্বন হাইড্রোজেন, তাই না? তাহলে এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন একটা কেটে ভাঙতে হবে। তাহলে একটা এখানে আছে, জাস্ট কি আমার এই অংশটুকু শুধু আছে, আর 3টা দিক দিয়ে ভাঙছে আর 3টে দিক দিয়ে ঘুরছে, একদিকে ভাঙছে একদিকে ঘুরছে, হিসাব কিন্তু আমার মিলে গেছে, তাই না? কিন্তু একটা কিন্তু বেশি আছে। তাহলে কার্বন হাইড্রোজেনের একটা বন্ধন হচ্ছে 413। তাহলে কার্বন হাইড্রোজেনের একটা বন্ধন হচ্ছে 413, এই যে জাস্ট এটা, ঠিক আছে? 413 প্লাস ক্লোরিন বন্ধন কত? ক্লোরিন বন্ধন হচ্ছে 410। তাহলে বন্ধন ভাঙনের প্রয়োজনীয় শক্তি কত দাঁড়াচ্ছে? 823 কিলো জুল। 823 কিলো জুল, ঠিক আছে? তাহলে আমি যদি বলি বন্ধন গঠনে প্রয়োজনীয় শক্তি, বন্ধন গঠনে প্রয়োজনীয় শক্তি কত? তো দেখো এখানে কিন্তু আমার তৈরি হয়েছে কার্বন ক্লোরিন একটা বন্ধন আর একটা কার্বন হাইড্রোজেন ক্লোরিন, একটা কার্বন ক্লোরিন আর একটা হাইড্রোজেন ক্লোরিন বন্ধন, তাই না? আচ্ছা, এখানে তাহলে কার্বন ক্লোরিন যে বন্ধনটা, সেটার বন্ধন শক্তির মান হচ্ছে গিয়ে 346, আর হাইড্রোজেন ক্লোরিন যে বন্ধনটা, এটার মান হচ্ছে 432। এটার মান হচ্ছে কত? 432, ঠিক আছে? এটার মান হচ্ছে গিয়ে 432। তাহলে বন্ধন গঠনে প্রয়োজনীয় শক্তির পরিমাণ কত দাঁড়াচ্ছে? প্রয়োজনীয় শক্তির পরিমাণ দাঁড়াচ্ছে 778 কিলো জুল। এখন তোমাকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমি কিন্তু এই পাশটাতে যেহেতু ভাঙছে আর এই পাশটাতে যেহেতু তৈরি হয়েছে, তাই না? এক পাশটাতে যে ভাঙছে আরেক পাশ দিয়ে কী হয়েছে? তৈরি হয়েছে। সো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে আমাদের মানে হিসাবটাকে আমরা করলাম যে যদি এক পাশে ভাঙছে এক পাশে ঘটছে, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে বাকিগুলোর হিসাব করলাম। এটাকে বাদ দিয়ে আমরা জাস্ট কী করলাম? বাকিটুকু হিসাবটা করলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন ডেল এস এর মান কত দাঁড়াচ্ছে? ডেল এস ইকুয়ালস টু দাঁড়াচ্ছে ভাঙা বন্ধন গঠনের প্রয়োজনীয় শক্তি, বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, বন্ধন গঠনের প্রয়োজনীয় শক্তি, তাই না? তাহলে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি হচ্ছে 823 কিলো জুল আর বন্ধন গঠনের প্রয়োজনীয় শক্তি 778 কিলো জুল। দ্যাট মিনস আমাদের এখানে হিসাব করলে আসতেছে প্লাস 45 কিলো জুল। যেহেতু এখানে ডেল এস এর মান 45 কিলো জুল, অর্থাৎ ডেল এস এর মান প্লাস হয়েছে, সেহেতু এই বিক্রিয়া তাপশক্তি কী হয়েছে? শোষিত হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। যেহেতু ডেল এস এর মান হচ্ছে প্লাস, এই জন্য এটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। আশা করি মনে হয় বিষয়টি বুঝতে পেরেছ। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এই দিক দিয়ে যেহেতু 3টা ভাঙছে 3টা ঘটছে, এই জন্য এই বিষয়টাকে আমরা বাদ দিয়ে হিসাব করেছি, আর সবগুলি কিন্তু ঠিক আছে। এই যে দেখো কার্বন হাইড্রোজেন একটা কিন্তু বেশি আছে, সো এটা বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি 413 কিলো জুল, ক্লোরিন 410, আর বন্ধন গঠনে এই যে কার্বন ক্লোরিন হচ্ছে গিয়ে কত? কার্বন ক্লোরিন এই যে আমাদের যে এখানে হাইড্রোজেন ক্লোরিন যে বন্ধনটা রয়েছে, এই হাইড্রোজেন ক্লোরিন বন্ধনের মানটা আমরা এখানে লিখেছি যে হাইড্রোজেন ক্লোরিন বন্ধনের মানটা হচ্ছে 432 কিলো জুল, আর কার্বন ক্লোরিন বন্ধনের মান হচ্ছে 446 কিলো জুল, ঠিক আছে? তারপর আমরা কী করলাম? ডেল এস এর মান বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, বন্ধন গড়তে প্রয়োজনীয় শক্তি হিসাব করে দেখলাম প্লাস 45 কিলো জুল। তাহলে এটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। যেহেতু এখানে ডেল এস এর মান প্লাস, সুতরাং এই বিক্রিয়া তাপশক্তি কী হবে? শোষিত হবে। আশা করি মনে হয় বিষয়টি ভালো করে বুঝতে পেরেছ। আলোচনা করব হচ্ছে গিয়ে প্রশমন তাপ নিয়ে, ঠিক আছে? প্রশমন তাপ। আচ্ছা, আমরা যদি কয়েকটা বিক্রিয়া যদি লক্ষ্য করি, যেমন হচ্ছে প্রশমন বিক্রিয়াতে যে তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে প্রশমন তাপ। প্রশমন বিক্রিয়ায় যে তাপশক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে প্রশমন তাপ। যেমন প্রশমন বিক্রিয়া কারা দেখাবে? অ্যাসিড এবং ক্ষার যারা আছে তারাই হচ্ছে প্রশমন বিক্রিয়া দেখাবে। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার একসাথে বিক্রিয়া করে যখন লবণ এবং পানি উৎপন্ন করে, তখন ওই বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলে থাকি, এবং ওই বিক্রিয়ায় যে তাপশক্তি উৎপন্ন হয় সেটাকে আমরা বলে থাকি প্রশমন তাপ। যেমন হচ্ছে আমাদের HCl যে আছে, এই HCl যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করে, মানে অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করে, তখন কী হয়? লবণ উৎপন্ন হয়। দ্যাট মিন্স NaCl উৎপন্ন হয়, দ্যাট মিন্স পানি উৎপন্ন হয়, তাই না? NaCl আর
পানি উৎপন্ন হয়। এবং এই বিক্রিয়ায় কিন্তু আমার ΔH এর পরিমাণটা যদি আমরা একটু লক্ষ্য করি, এই বিক্রিয়ায় আমাদের ΔH এর পরিমাণ মানে এই বিক্রিয়ায় উৎপন্ন তাপের পরিমাণ হচ্ছে -57.3 কিলো জুল, 57.3 কিলো জুল, 57.3 কিলো জুল। আমি যদি আরেকটা বিক্রিয়া লক্ষ্য করি, যেমন HCl যে আছে, এই HCl যখন আমার লিথিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করবে তখন কিন্তু উৎপন্ন করবে লিথিয়াম ক্লোরাইড, LiCl, লিথিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন করবে। এবং এই বিক্রিয়ায় উৎপন্ন তাপ শক্তি দ্যাট ইজ ΔH এর মানটা হবে হচ্ছে গিয়ে আমার, আমি যদি একটু লিখি, 57.4 কিলো জুল। আচ্ছা, আমি যদি আরেকটা বিক্রিয়া যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড, যখন আমার এই সালফিউরিক অ্যাসিড যখন হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে তখন উৎপন্ন করবে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, উৎপন্ন করবে কি ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হচ্ছে 2 অণু পানি উৎপন্ন করবে। এই যে আমি বিক্রিয়াটা দেখালাম, এই বিক্রিয়া ΔH এর মান কত? এই বিক্রিয়ায় ΔH এর মান কিন্তু 57.3 বা 57.4 এরকম কিন্তু হবে না। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়ায় তাপের মান কিন্তু ধ্রুবক থাকে। প্রশমন বিক্রিয়ায় তাপের মান ধ্রুবক থাকে, সেটা হচ্ছে 57.3 কিলো জুল বা 57.3 বা 4 এরকম আর কি। কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এটাও একটা প্রশমন বিক্রিয়া, সালফিউরিক অ্যাসিডের সাথে ক্ষার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যে ক্ষার তার বিক্রিয়া হচ্ছে, এবং এই বিক্রিয়া ΔH এর মান কিন্তু এটা হবে না। কেন এই বিক্রিয়া ΔH এর মান এটা হবে না? কারণ হচ্ছে গিয়ে এই বিক্রিয়া কিন্তু আমাদের এই বিক্রিয়া যদি আমরা একটু লক্ষ্য করি, এই বিক্রিয়া ΔH এর মানটা দেখো, এখানে OS, আর এখানে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস পানি উৎপন্ন করেছে। আমরা যদি একটু মনোযোগ দেই, দেখো আমার এই বিক্রিয়াটার মধ্যে কিন্তু 2 অণু পানি উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়ার মধ্যে 2 অণু পানি কিন্তু উৎপন্ন হয়েছে। এই 2 অণু পানি উৎপন্ন হওয়ার কারণে আমার কিন্তু ΔH এর মানটা পরিবর্তন হয়ে যাবে। ΔH এর মানটা পরিবর্তন হয়ে যাবে কত? 2 × 57.3 কিলো জুল, 57.3 কিলো জুল। কেন 2 × 57.3 কিলো জুল? কারণ এখানে 2 অণু পানি উৎপন্ন হয়েছে। আগের বিক্রিয়াগুলোতে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু 1 অণু পানি উৎপন্ন হয়েছে, 1 অণু পানি উৎপন্ন হয়েছে। 2 অণু পানি উৎপন্ন হওয়ার কারণে ΔH এর মানের কিন্তু পরিবর্তন হয়েছে, এবং এখানে ΔH এর মানটাও কিন্তু একটু বেশি হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি হিসাব করি তাহলে দাঁড়াচ্ছে, তাহলে ΔH এর মান কিন্তু এখানে দাঁড়াচ্ছে 124.6 কিলো জুল। তাহলে ΔH এর মান কিন্তু এখানে বেশি। কেন বেশি? কারণ এখানে 2 অণু পানি উৎপন্ন হয়েছে। এখন আমরা একটা প্রশ্ন করি যে প্রশমন তাপের মান কেন সবসময় ধ্রুবক থাকে? প্রশমন তাপের মান কেন ধ্রুবক থাকে? এই প্রশ্নটার আনসারটা এখন আমি তোমাদের সামনে আলোচনা করব, কেন ধ্রুবক থাকে। দেখো, প্রশমন বিক্রিয়ার মেন যে মেকানিজম বা মেন যে কৌশল, সবার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে প্রশমন বিক্রিয়া পানি উৎপন্ন হয়। প্রশমন বিক্রিয়া কী হয়? পানি উৎপন্ন হয়। বেসিক্যালি এখানে যে বিক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে H+ আর OH- একসাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে। H+ OH- একসাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। এটাই হচ্ছে আমাদের এই বিক্রিয়ার মেন যে বিষয়টা সেটা। এই আর বাকি যে বিষয়গুলো আছে মানে হচ্ছে যেমন অ্যাসিড, যেমন অ্যাসিড আছে, ক্ষারক আছে, এরা কি করে? এরা দর্শক আয়ন হিসেবে কাজ করে। বাকি যে আয়নগুলো আছে, বাকি আয়নগুলো দর্শক আয়ন হিসেবে কাজ করে। বাকি আয়নগুলো দেখো দর্শক আয়ন হিসেবে কাজ করে, দর্শক আয়ন হিসেবে কাজ করে। বাকি আয়নগুলো দর্শক আয়ন হিসেবে কাজ করে। বাকি আয়নগুলো দর্শক আয়ন হিসেবে কাজ করে। এগুলো বিক্রিয়া তেমন প্রভাব ফেলে না। এগুলো মানে যেমন মনে করে H+, Cl-, সোডিয়াম প্লাস, OH-, এগুলো বিক্রিয়া তেমন কোনো প্রভাব ফেলে না। তা বাকি আয়নগুলো দর্শক আয়ন হিসেবে কাজ করে। এগুলো বিক্রিয়ায় তেমন প্রভাব ফেলে না। ঠিক আছে, তাহলে এইগুলো বিক্রিয়ায় তেমন একটা প্রভাব ফেলে না। হ্যাঁ, আমাদের এই প্রশমন বিক্রিয়া যখন হয়, প্রশমন বিক্রিয়া হওয়ার সময় কিন্তু আয়নিত হয়, অ্যাসিডগুলো আয়নিত হয়, ক্ষারগুলো আয়নিত হয়। আয়নিত হওয়ার ফলে কিন্তু তার লবণ এবং পানি উৎপন্ন করে। আর এই বিক্রিয়ার মূল যে বিষয় সেটি হচ্ছে H+ আর OH- একসাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। বাকি যে আয়নগুলো থাকে এগুলো দর্শক আয়ন হিসেবে কাজ করে। এই বিক্রিয়া তেমন কোনো প্রভাব ফেলে না। আচ্ছা,
তাহলে 57.3 কিলো জুল কেন তাপশক্তিটা উৎপন্ন হচ্ছে এখানে? তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি যে এইচ প্লাস আর হচ্ছে গিয়ে আমাদের ওএস মাইনাস যখন একসাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কিন্তু পানি উৎপন্ন করে, তাই না? বিক্রিয়া করে কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে। এবং এই বিক্রিয়ার মধ্যে ডেলএসের পরিমাণটা হচ্ছে তোমার -57.3 কিলো জুল। মাইনাস বলতে আমি এখানে বোঝাচ্ছি তাপশক্তি উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই বিক্রিয়ায় 57.3 কিলো জুল তাপশক্তি উৎপন্ন হয়েছে। মেন কাহিনীটা হচ্ছে কিন্তু এটাই, শক্তি ব্যয় হয়। ইথানলিক অ্যাসিডকে আয়নিত করতে শক্তি ব্যয় হয়, তাই ডেল এইচ এর মান কি হয়? ডেল এইচ এর মান কমে। আবার যদি বলে ডেল এইচ এর মান তাহলে বেশি কেন হয়? ডেল এইচ এর মান বেশি কেন হয় যদি এটা জানতে চাই? ডেল এইচ এর মান কেন বেশি হয়? আচ্ছা, যেমন আমি যদি হাইড্রোজেন ফ্লোরাইড একটা অ্যাসিড, এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি বিক্রিয়া করাই, তাহলে আমাদের উৎপন্ন হয় সোডিয়াম ফ্লোরাইড এবং আমাদের উৎপন্ন হয় হচ্ছে গিয়ে পানি। এবং দেখা যাচ্ছে যে এই বিক্রিয়ার মধ্যে ডেল এইচ এর মান হচ্ছে -68.3 কিলো জুল। এখানে কিন্তু ডেল এইচ এর মানটা বেশি। এখানে ডেল এইচ এর মানটা কেন বেশি? কারণ হচ্ছে যে এই যে সোডিয়াম ফ্লোরাইড যে আছে, এই সোডিয়াম ফ্লোরাইড পানির সাথে একটা দুর্বল প্রকৃতির একটা বন্ধন তৈরি করে। সোডিয়াম ফ্লোরাইড পানির সাথে একটা দুর্বল প্রকৃতির কি তৈরি করে? আমরা এখন আলোচনা করব যে প্রশমন বিক্রিয়ায় যে তাপশক্তি উৎপন্ন হয় সেই তাপশক্তির মানটা কিন্তু ধ্রুবক থাকে, তাই না? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডেল এইচ এর মানটা কমে, আবার ডেল এইচ এর মানটা কি বাড়ে। ডেল এইচ এর মান কেন কমে যদি আমরা একটু জানতে চাই, ডেল এইচ এর মানটা কেন কমে? যেমন আমরা উদাহরণ হিসেবে আমরা যদি ইথানোয়িক অ্যাসিডটাকে নিই, CH3COOH ইথানোয়িক অ্যাসিডটাকে নিলাম, এবং এই ইথানোয়িক অ্যাসিডের সাথে যদি সাইডের যদি বিক্রিয়া ঘটায়, দেখা যাচ্ছে যে এখানে তৈরি হবে হচ্ছে গিয়ে সোডিয়াম ইথানোয়েট, CH3COON সোডিয়াম ইথানোয়েট তৈরি হবে, প্লাস আমাদের এখানে তৈরি হবে হচ্ছে গিয়ে পানি তৈরি হবে। দেখা যাচ্ছে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা পরিবর্তন হয় এবং ডেল এইচ এর মানটা এখানে পরিবর্তন হয়ে দাঁড়ায় -55.3 কিলো জুল। ডেল এইচ এর মান হচ্ছে -55.3 কিলো জুল, অর্থাৎ এখানে ডেল এইচ এর মান কিন্তু কমে গিয়েছে। ডেল এইচ এর মানটা কত কমে গিয়েছে? 55.3 কিলো জুল হয়েছে। কেন কমছে? এই কারণটা এখন আমরা জানতে চাচ্ছি। কারণটা হচ্ছে গিয়ে এটা কিন্তু একটা দুর্বল অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড কিন্তু একটা দুর্বল প্রকৃতির অ্যাসিড। এখন দুর্বল অ্যাসিড হওয়ার কারণে সে কিন্তু সহজে বিয়োজিত হতে চাইবে না। দুর্বল অ্যাসিড হওয়ার কারণে সে কিন্তু সহজে বিয়োজিত হতে চাইবে না। তাকে কী করতে হবে? যদি বিয়োজিত করতে হয়, অর্থাৎ তাকে যদি আমরা আয়নিত করতে চাই, হ্যাঁ, তাহলে এটা সহজে সে আয়নিত হতে চায় না। এটাকে তাহলে আমাদের প্রথমে কী করতে হবে? আয়নিত করতে হবে। আয়নিত করার ক্ষেত্রে আমাদের কিছু পরিমাণ শক্তি ব্যয় হয়ে যায়। আয়নিত করার ক্ষেত্রে কিছু পরিমাণ শক্তি কী হয়? ব্যয় হয়ে যায় বা অপচয় হয়। হ্যাঁ, এই কারণে 57.3 কিলো জুল না হয়ে সেটা হয়ে যায় 55.3 কিলো জুল। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি ইথানোয়িক অ্যাসিডকে আয়নিত করতে শক্তি ব্যয় হয়। ইথানোয়িক অ্যাসিডকে আয়নিত করতে শক্তি ব্যয় হয়, তাই ডেল এইচ এর মান কি হয়? ডেল এইচ এর মান কমে। আবার যদি বলে ডেল এইচ এর মান তাহলে বেশি কেন হয়? ডেল এইচ এর মান বেশি কেন হয় যদি এটা জানতে চাই? ডেল এইচ এর মান কেন বেশি হয়? আচ্ছা, আমরা যদি বলি এই বিক্রিয়ার মধ্যে বা ডেল এইচ এর মান কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডেল এইচ এর মানটা কী হয়? বেশি হয়। কেন বেশি হয় যদি একটা উদাহরণ দিই আমরা, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করে তখন সোডিয়াম ফ্লোরাইড তৈরি করে এবং পানি উৎপন্ন করে, এবং এই বিক্রিয়ায় ডেল এইচ এর মান হচ্ছে -68.3 কিলো জুল। এখানে কিন্তু -57.3 কিলো জুল হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কী হয়েছে? বেশি হয়েছে। কেন বেশি হয়েছে এই বিষয়টা যদি আমরা জানতে চাই, এই যে সোডিয়াম ফ্লোরাইড যে আছে, এই সোডিয়াম ফ্লোরাইড পানির সাথে যখন বিক্রিয়া করে, পানির সাথে সোডিয়াম ফ্লোরাইড এই পানির সাথে একটা দুর্বল প্রকৃতির বন্ধন তৈরি করে। বন্ধন তৈরি হওয়ার কারণে এখানে কিছুটা তাপশক্তি কী হয়? উৎপন্ন হয়। যেহেতু তাপশক্তি উৎপন্ন হইতেছে, সুতরাং তাপশক্তির পরিমাণটা বেড়ে যাবে, ডেল এইচ এর পরিমাণটা কী হবে? বেড়ে যাবে। আশা করি মনে হয় বিষয়টি বুঝতে পেরেছ। ওকে, তাহলে ডেল এইচ এর মান কমে কেন? কারণ এটা দুর্বল অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, এটাকে বিয়োজিত করতে হয়। বিয়োজিত করার কারণে এখানে কী হয়? কিছুটা শক্তি অপচয় হয়। আচ্ছা, এই জন্য ডেল এইচ এর মানটা কমে যায়। কিন্তু আমরা এখানে দেখতেছি ডেল এইচ এর মানটা কী হচ্ছে? বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ হচ্ছে গিয়ে এই যে
সোডিয়াম ফ্লোরাইড, এটা পানির সাথে একটা দুর্বল প্রকৃতির বন্ধন তৈরি করে। দুর্বল প্রকৃতির একটা বন্ধন তৈরি করার কারণে এখানে তাপশক্তি উৎপন্ন হচ্ছে, যার কারণে কিন্তু এখানে কি হচ্ছে, ডেলএইচ এর মানটা বাড়তেছে। আশা করি মনে হয় বিষয়টা বুঝতে পেরেছো।